আবার গণতন্ত্রের কথা বলেন। আন্দোলনে আমরা আছি, আমরা থাকবো, যত কিছু। বিএনপির মহাসচিব পদে বদল হচ্ছে এবং বর্তমান মহাসচিব যিনি অত্যন্ত সম্মানিত, জনপ্রিয় এবং ওয়েল অ্যাকসেপ্টেড, জনগণ কর্তৃক তিনি গ্রহণীয় ব্যক্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, বিএনপি মিছিল করার উদ্দেশ্যে এবং সমাবেশ করার উদ্দেশ্যে তারা মাঠে নেমেছে। মাঠে নামার সঙ্গে সঙ্গে পুলিশ তাদেরকে বাধা সৃষ্টি করেছেন, কারণ পুলিশের কাছ থেকে তারা পারমিশন নেননি। এ বিষয় নিয়ে কিছু কথা বলেছেন পুলিশ কর্মকর্তা, এবং তাদেরকে কেন বাধা দেওয়া হয়েছে, তাদেরকে কেন মিছিল সমাবেশ করতে দেওয়া হয়নি, এ বিষয় নিয়ে রিজভী সাহেব তিনিও অনেক কথা বলেছেন। তার মুখ থেকেও আমরা কথাগুলো শুনবো, তাদেরকে কেন মিছিল মিটিং করতে দেওয়া হয়নি। দর্শক, তাদেরকে লাস্টে একটি ফুটপাতে তাদেরকে সমাবেশ করতে দেওয়া হয়েছে। দর্শক, এই বিষয় নিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসবো। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার ব্যবস্থা করে দিবেন। তাহলে চলেন আমরা ভিডিওটি দেখে আসি। সারা দেশে বিভিন্ন সময় গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার সকালে ঢাকার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে পড়তে হয় পুলিশের বাধার মুখে। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় বসে পড়েন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশে সিনিয়র নেতারা অভিযোগ করেন, মুখে গণতন্ত্রের কথা বললেও সরকার বিএনপিকে ধ্বংস করতে চায়। এত জিজ্ঞাস বিএনপিকে তিনি ধ্বংস করে দিতে চায়। আবার গণতন্ত্রের কথা বলেন। আন্দোলনে আমরা আছি, আমরা থাকবো, যত কিছুই হোক। গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বিএনপি নেতারা হুঁশিয়ারি করে বলেন, গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না, ক্ষমতাসীনদের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। এই যে অবৈধ নির্বাচন, এই যে অবৈধ সরকার, এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় এটা বালির মধ্যে ডুবে যেতে পারে। সমাবেশ শেষে আবারও মিছিল করার চেষ্টা করেন বিএনপি নেতাকর্মীরা। পুলিশ বলছে অনুমতি না থাকায় জননিরাপত্তা বিবেচনায় মিছিল করতে দেওয়া হয়নি। তারা আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কোনো অনুমতি প্রার্থনা করে নাই। তো জনশৃঙ্খলার স্বার্থে দেখেন যে প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে, তো গাড়ি যানবাহন চলাচল যাতে বিঘ্নিত না হয় এজন্য আমরা তাদেরকে মিছিল করতে দেইনি। কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন এলাকায় এদিন বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল, এটা আমরা অবগত ছিলাম। তারা আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কোনো অনুমতি প্রার্থনা করে নাই। তো জনশৃঙ্খলার স্বার্থে দেখেন যে প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে, তো গাড়ি যানবাহন চলাচল যাতে বিঘ্নিত না হয় এজন্য আমরা তাদেরকে মিছিল করতে দেইনি। তারা সংক্ষিপ্ত পরিসরে ফুটপাতের উপরে তাদের অফিসের সামনে আলোচনা অনুষ্ঠান শেষ করে চলে গিয়েছে। আমরা তাদেরকে নিরাপত্তা প্রদান করেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে এটা আমাদের কর্তব্য ছিল, তো আমরা সেটা করেছি। অনুমতি ব্যতীত আমরা বেসিক্যালি এই ধরনের মিছিলকে অ্যালাউ করতে পারি না। জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, যান চলাচল বিঘ্নিত হতে পারে, মানুষের যানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই আশঙ্কা থেকে আমরা তাদেরকে অনুমতি দিই। সমাবেশ তো আসলে এটা করে নাই, তারা তাদের অফিসের সামনে দাঁড়িয়ে আলোচনা অনুষ্ঠান করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির মহাসচিব পদে রদবদল হচ্ছে এবং বর্তমান মহাসচিব, যিনি অত্যন্ত সম্মানিত, জনপ্রিয় এবং ওয়েল অ্যাকসেপ্টেড, জনগণ কর্তৃক তিনি গ্রহণীয় ব্যক্তিত্ব, তো তাকে বাদ দিয়ে নতুন একজন মহাসচিব করা হবে এবং জোরে সোরে যে নামটি নিয়ে আলোচনা হচ্ছে, তিনিও অত্যন্ত আলোচিত, নন্দিত রাজনীতিবিদ এবং বিএনপি রাজনীতিতে তার যথেষ্ট অবদান রয়েছে। বয়সে মির্জা ফখরুল সাহেবের চেয়ে তরুণ, অত্যন্ত শিক্ষিত, মার্জিত এবং তিনি একসময় ম্যাজিস্ট্রেট ছিলেন, বিসিএস করা জনাব সালাউদ্দিন আহমেদ, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, এবং তিনি এই সরকারের যে নিপীড়ন, সেই নিপীড়নের জীবন্ত কিংবদন্তি, এবং তাকে যেভাবে সীমান্ত পার করে দিয়ে ভারতে পুশ করা হয়েছে এবং যেভাবে ভারতে তিনি উদ্ভ্রান্তের মতো ঘুরে বেরিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে এখনো সেখানে মামলা মোকদ্দমার মধ্যে দিন যাপন করছেন, রাজনীতির ইতিহাসে যে ট্র্যাজেডি, বিয়োগাত্মক ঘটনা যদি বাংলাদেশে কারো জীবনে থাকে, এটি সালাউদ্দিন সাহেবের জীবনে ঘটে চলেছে। ইলিয়াস আলী মারা গিয়েছেন বা বেঁচে আছেন, গুম হয়ে গেছেন, সেটি আলাদা কথা, কিন্তু একটা মানুষ, জীবিত মানুষ, তিনি তার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন ছেড়ে তিনি ভারতের একটি রাজ্যে তিনি ঘুরে বেড়াচ্ছেন, সেখানে প্রবাস জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন এবং সেখানে মামলার আসামি রূপে কোর্টে তিনি হাজিরা দিচ্ছেন। অবৈধভাবে কেন তিনি ভারতে ঢুকলেন, যেখানে ভারতের বলা হয় প্রায় 10 লাখ লোক বাংলাদেশে চাকরি করে, বেশিরভাগই অবৈধ। তো অবৈধ ভারতীয় নাগরিকরা বাংলাদেশে চাকরি করে, তারা শত শত কোটি মার্কিন ডলার তারা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাচ্ছে, আর বৈধভাবে বাংলাদেশে লক্ষ লক্ষ ভারতীয়রা চাকরি করছে উঁচু উঁচু পদে। তো সেখানে বাংলাদেশের একজন শীর্ষ রাজনীতিবিদ, একজন সাবেক মন্ত্রী, তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারত গিয়েছেন চুরি করে, এবং সেখানে গিয়ে তিনি অবৈধ অনুপ্রবেশের দায়ে তিনি সাজার মুখোমুখি হয়েছেন, বিচার মোকাবেলা করছেন। নিম্ন আদালত থেকে তিনি বেকসুর খালাস পাওয়ার পর সরকার আবার উচ্চ আদালতে গিয়েছে, প্রথমে জেলা কোর্টে গিয়েছে, এখন কোথায় আছে আমি জানি না। তো এই যে একটি মানুষের জন্য অপমান, একজন রাজনীতিবিদের জন্য যে অপমান বিদেশের মাটিতে, এটা আমাদের পুরো জাতির জন্য এটি গ্লানিকর, যা কিনা জনাব সালাউদ্দিন সাহেব এই মুহূর্তে ভোগ করছেন। এবং যারা জনাব সালাউদ্দিন সাহেবকে দেখেছেন, কথা বলেছেন গত 2, 4, 5 বছরে ওভার টেলিফোনে অথবা ইন্টারনেটের কোনো প্ল্যাটফর্মে, এই ভদ্রলোককে কেউ কখনো হাসতে দেখেনি। নেভার স্মাইলিং ফেস, তার জীবনের সমস্ত যে আনন্দ, সেই সমস্ত আনন্দ উধাও হয়ে গিয়েছে। তো তাকে নিয়ে আলোচনা হচ্ছে, তাকে বিএনপির মহাসচিব করা হবে। বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে এবং এখন বিএনপি রাজনীতির সাথে যেহেতু সম্পৃক্ত রয়েছি, এই দলের অভ্যন্তরীণ অনেক বিষয়গুলো আমি জানি, কিন্তু এইরকম কোনো কথাবার্তা কোনো বিএনপির প্ল্যাটফর্মে আলোচনা হয়েছে বা এরকম কোনো সম্ভাবনা কোথাও সৃষ্টি হয়েছে, এটি আমার নজরে পড়েনি। হতে পারে আমি ভুল করছি, কিন্তু আমাদের কিছু মিডিয়া, কিছু ইউটিউবার, বিশেষ করে সরকার সমর্থিত বিভিন্ন যে সাংবাদিক নামধারী কিছু লোকজন রয়েছেন, তারা এই বিষয়গুলো নিয়ে বেশ মাতামাতি করছেন। অনেকের বক্তব্য, মির্জা ফখরুল সাহেবের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের ভালো সম্পর্ক নয়,
আর সালাউদ্দিন সাহেবের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের সম্পর্ক খুব ভালো। তো এই কারণেই মির্জা ফখরুল সাহেবকে বাদ দিয়ে সালাউদ্দিন সাহেবকে দলে আনার জন্য জনাব তারেক রহমান চেষ্টা চালাচ্ছে। কিন্তু ঘটনা বাস্তবে কি, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, সেটা হলো মির্জা ফখরুল সাহেব বিএনপি রাজনীতিতে এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছেন জনপ্রিয়তা, শ্রদ্ধা, ভালোবাসার ক্ষেত্রে তিনি একটা রীতিমতো ইনস্টিটিউশনে পরিণত হয়েছেন। ফলে রাতারাতি এই ধরনের জনপ্রিয় কোনো ব্যক্তিত্বকে পদচ্যুত করা বা তাকে রাজনীতি বিমুখ করা বা তাকে রাজনীতি থেকে অবসর গ্রহণ করানো, এটি কার্যত অসম্ভব একটি বিষয়। দ্বিতীয়ত, তিনি দলের যে দুঃসময় হাল ধরেছেন এবং এখনো পর্যন্ত যেভাবে চেষ্টা করছেন, সেই চেষ্টাতে তার যে সততা, এটি নিয়ে প্রশ্ন তোলাটা নির্বুদ্ধিতা। এবং তিনি এই বয়সে যে কতগুলো মামলা তিনি মাথায় নিয়ে ঘুরছেন এবং যতবার তিনি জেল খেলাতে গিয়েছেন এবং এখন অসুস্থ শরীরে যেভাবে দলীয় কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে না যে মির্জা ফখরুল সাহেবের চেয়ে আমার বয়স কম করে হলেও 15-16 বছরের আমি ছোট হব, কিন্তু আমার এই শরীর নিয়েও মির্জা ফখরুলের মতো আমি সার্ভিস দিতে পারবো না যেটা তিনি দিয়ে যাচ্ছেন। তাহলে কেন তাকে বাদ দেওয়া হবে? অভিযোগ করা হচ্ছে তার সঙ্গে সরকারের একটা আঁতাত রয়েছে এবং গোয়েন্দা সংস্থার টাকাতে তিনি বিদেশে চিকিৎসা করেন, এটা তারেক রহমান সাহেবের কাছে চলে গেছেন, সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করেন। এসব কথা বাংলাদেশের যারা অনুর্বর মস্তিষ্কের অধিকারী তাদের জন্য খুব প্রযোজ্য। সিঙ্গাপুরে যেখানে লেদুকেদু ধলারা গিয়ে চিকিৎসা করছে, আরে সিঙ্গাপুরে চিকিৎসা করানোর জন্য মির্জা ফখরুলকে কেন সরকার থেকে টাকা নিতে হবে? তার নিজের যেভাবে সামর্থ্য রয়েছে, তার পরিবারের সামর্থ্য রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তার মেয়ে ছেলেরা, ছেলে নাই, তার মেয়ে জামাইরা যথেষ্ট ধনবান এবং বিএনপির মধ্যে আরো অনেক কোটিপতি কর্মী সমর্থক রয়েছেন যে মহাসচিবের জন্য 1 কোটি টাকা খরচ করে বিদেশে চিকিৎসা করিয়ে আনার মতো সামর্থ্যবান নেতা এবং কর্মী বিএনপিতে অনেক রয়েছে এবং যারা 10 পায়ে দাঁড়িয়েছেন মির্জা ফখরুল সাহেবকে সাহায্য করার জন্য। তো সেখানে তিনি সরকারের কাছ থেকে 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা নিয়ে সেখানে যাবেন, এই সকল কথাবার্তা যারা বলেন সাধারণত নিম্ন মস্তিষ্কের, নিম্ন মন মানসিকতার এবং নিম্ন পরিবেশ থেকে এসছেন। এটি গেল এক। 2 নম্বর হলো জনাব সালাউদ্দিন সাহেব। এই মুহূর্তে তাকে যদি রাজনীতি করতে হয় ইমিডিয়েটলি বাংলাদেশে আসতে হবে। নিঃসন্দেহে তারুণ্যের দিক থেকে জনাব সালাউদ্দিন সাহেব মির্জা ফখরুল সাহেবের চেয়ে সামর্থ্যবান। তিনি যদি মাঠে রাজনীতি করেন তিনি আরো বেশি দৌড়াদৌড়ি করতে পারবেন। কিন্তু যেটি হচ্ছে সেটি হলো এই মুহূর্তে সরাসরি সরকারের টার্গেটেড হয়ে আপনি কুকি চীনের মতো গেরিলা যুদ্ধ করতে পারবেন, আরাকান আর্মির মতো গেরিলা যুদ্ধ করতে পারবেন। তো বিএনপি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করতে চায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জনাব সালাউদ্দিন সাহেব যদি সেই গেরিলা কমান্ডার হিসেবে ভারতে থেকে যুদ্ধ পরিচালনা করতে চান, তাহলে তিনি অনেক কিছু করতে পারেন, এটা তার জন্য নিরাপদ। কিন্তু তিনি যদি বাংলাদেশে এসে রাজনীতি করতে চান, আগে ভারত থেকে তাকে বিমুক্ত হতে হবে, বিযুক্ত হতে হবে, আইনগতভাবে তাকে মোকাবেলা করে সেখান থেকে কুল্লু খালাস হয়ে আসতে হবে, যেটি এই মুহূর্তে তার জন্য সম্ভব হচ্ছে না। তো যেখানে দলের চেয়ারপারসন দেশের বাইরে, ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশের বাইরে, তার সাধারণ সম্পাদকও যদি দেশের বাইরে থাকে, তাহলে দলের অবস্থা এখন যে অবস্থা আছে তার চেয়ে খারাপ হবে। এটি জনাব তারেক রহমান সাহেব অন্য যে কোনো জিনিসের চাইতে ভালো বোঝেন। 2 নম্বর হলো যে তিনি যদি সেই আইনগত বাধ্যবাধকতা ছাড়িয়ে বাংলাদেশে এসেও তিনি দলের মহাসচিব হতে চান, তাহলেও তাকে মির্জা ফখরুল সাহেবের সাহায্য লাগবে অন্তত পক্ষে 1 বছর। আর সালাউদ্দিন সাহেবের বয়সে তরুণ হলেও তিনি এই দীর্ঘদিন দেশের বাইরে থাকার ফলে তার যে মনস্তাত্ত্বিক, তার যে শারীরিক যে অসুস্থতা দেখা দিয়েছে, এটির জন্য রিলিফ পেতে তাকে দীর্ঘ সময় তাকে অতিবাহিত করতে হবে এবং নেতাকর্মীদের সংস্পর্শ লাগবে এবং বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে তার এই মুহূর্তে, যেহেতু দীর্ঘদিন যাবত তিনি ভারতের একটি আবহাওয়াতে রয়েছেন, কাজে সেই আবহাওয়ার পরিবর্তন বাংলাদেশে হওয়া তার জরুরি দরকার। তো কাজেই বিভিন্ন দিক থেকে এই জিনিসটা আমার কাছে খুব ভায়াবল মনে হচ্ছে না এবং এটার সঙ্গে কোনো বাস্তবতা নেই এবং এটি মূলত বিএনপির মধ্যে একটি অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য মহল বিশেষের প্রচেষ্টা। কিন্তু এটি কিন্তু উপকারও হচ্ছে। উপকার হচ্ছে এই কারণে যে এই যে বিএনপিকে নিয়ে খুব উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে, মহাসচিব পদ নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে ওবায়দুল কাদের সাহেবের পরিবর্তে কে মহাসচিব হবেন, ওবায়দুল কাদের সাহেবের অবস্থা কি, এগুলি নিয়ে যখন কেউ আলোচনাই করছেন, অর্থাৎ আওয়ামী লীগের কে সাধারণ সম্পাদক আছেন
বা কে হবেন এটি নিয়ে যখন মানুষের কোনো মাথা ব্যথাই নাই, সেখানে বিএনপির একজন জলযন্ত্র মহাসচিব থাকা সত্ত্বেও বিকল্প আরেকজন মহাসচিব নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, ইট মিনস এই দলের যে গ্রহণযোগ্যতা এবং এই দলের যে জনপ্রিয়তা এটি এখনো পর্যন্ত অস্পর্শ। মানে এটি স্পর্শ করার ক্ষমতা আওয়ামী লীগ বা তাদের যারা লোকজন রয়েছে তাদের নেই। ফলে কি হচ্ছে, বিএনপির যে রাজনীতি এটি আবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে এবং যে জনপ্রিয়তা নিয়ে বিএনপি এখন মাঠে রয়েছে, নেতৃত্বের যে হতাশা রয়েছে এবং পুরো বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনীতিতে যে সুনামি চলছে, এই সুনামির মধ্যে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় রাজনীতি হলো জনগণের মনের মধ্যে থাকা, জনগণের মস্তিষ্কের মধ্যে থাকা এবং জনগণের আলাপ আলোচনার মধ্যে থাকা, যা কিনা বিএনপি এই মুহূর্তে আছে। এর ফলে কি হচ্ছে, বিএনপির মহাসচিব সালাউদ্দিন সাহেব হবেন, নাকি ডক্টর মহিন খান হবেন, নাকি মির্জা ফখরুলই থাকবেন, এটিকে বিরোধীরা যতই নেতিবাচক অর্থে প্রচার করুন না কেন, আলটিমেটলি বিএনপির জন্য এটি ইতিবাচক ফল বয়ে নিয়ে আসছে, আর আওয়ামী লীগের জন্য এটি আরো তুচ্ছ এবং তাচ্ছিলের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে বিএনপি কে কেন পুলিশ বাধা সৃষ্টি করেছে আপনারা ভিডিওটি দেখে বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।